Mirchi Plus presents Har Him Horror. মাঠের ওপর দিয়ে গাড়িটা এসে একটা ভাঙাচোরা লোহার ফটকের সামনে দাঁড়ালো। ডাক্তার পাকরাশির মনে হলো তিনি এক সময় জানে চেপে কোনো অজানা উপায়ে 19 শতকে চলে এসেছেন। একটা লজ্জড়ে দাঁত বের করা অট্টালিকা, সামনে প্রায় 1 বিঘে বাগান, তাতে অযত্নের ছাপ স্পষ্ট। দিনের আলোয় কেমন লাগে তা জানা নেই, তবে বাড়িটা রাতের বেলায় একদম ভুতুরে হাভেলি বলে মনে হচ্ছে। একজন বৃদ্ধ ক্যাচ করে একটা লোহার গেট খুললেন। গাড়ি নুড়ি ছড়ানো রাস্তা ধরে এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। ড্রাইভার সারা রাস্তা একটাও কথা বলেনি। এখন অত্যন্ত পেশাদারি কায়দায় গাড়ি থেকে নেমে পেছনের দরজাটা খুলে বলল, আসেন আসেন ডাক্তারবাবু, আসেন, আপনি নেমে আসুন, আমি আপনার জিনিসপত্র সব নিয়ে যাচ্ছি, কেমন? ঝাঁ চকচকে শহরের আলো এই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছতে পারেনি। আসার পথে ডাক্তারবাবু শুনেছেন কাছে পিঠে কোথায় একটা ট্রান্সফর্মার বাস্ট করেছে, আর তার জন্যই গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। কারেন্ট আসতে কদিন সময় লাগবে, তবে সেটা কেউ সঠিক বলতে পারল না। অন্ধকারে এই বাড়িটা রক্তলোলুপ পিশাচের মতো দাঁড়িয়ে রয়েছে একা। ওপরে বারান্দার শেষ প্রান্তের ঘরটিতেই একমাত্র হ্যারিকেন জ্বলছে। জানালা দিয়ে বেরিয়ে আসছে হলদে 1 ফোঁটা আলো। ডান দিকে নদীর জলে গড়াগড়ি খাচ্ছে চাঁদের রূপলি আলো। বৃদ্ধ লোকটি এগিয়ে এসে খুনখুনে গলায় বলল, চলেন ডাক্তারবাবু, বড়বাবু পশ্চিমের ঘরে শুয়ে আছেন, আপনার সঙ্গে দেখা না করে শান্তি পাচ্ছেন নি। উঠোন পেরিয়ে দোতলার সিঁড়ি। উঠোন পেরোনোর সময় উত্তরের বটগাছটার কুটোর থেকে একটা হুতুম পেঁচা ডেকে উঠল। ডাক্তারের বুকটা একটু ধুকপুক করে উঠল। বলে সন্ধ্যের মুখে পেঁচা ডাকা নাকি শুভ লক্ষণ নয়। পরক্ষণেই পাকরাশি নিজেকে মনে মনে ধমকালেন। ভাবলেন, ছি, আমি না সায়েন্সের স্টুডেন্ট, এইসব সংস্কারে আমি বিশ্বাস করবোটাই বা কেন? নিশ্চয়ই শিকার করতে বেরোবে, তাই পাখিটা ওরকম করে ডাকছে। ডক্টর আনন্দমোহন পাকরাশি শরীরের নয়, বরং মনের ডাক্তার। এই গাঁ অঞ্চলে মনোবিদদের তেমন পসার হয় না। পাকরাশির চেম্বার এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ললিতনগরে। কিন্তু জমিদার তেজেন্দ্র নারায়ণের নাকি কঠিন মানসিক সমস্যা, তার পক্ষে চেম্বারে যাওয়াটাও সম্ভব নয়। অগত্যা পাকরাশিকেই সেখানে আসতে হল। জমিদার অবশ্য নামেই, এর দাদু এককালে এখানকার জমিদার ছিলেন। বংশ পরম্পরায় উপাধিটাই রয়ে গেছে মাত্র, কিন্তু লোকটার টাকা পয়সা এখনো বিস্তর। একে খুশি করতে পারলে যা পাওয়া যাবে মফস্বলের ডাক্তারের পক্ষে তা বড় কম কিছু নয়, তাই এখানে চলে আসা। আলো আধারি সিঁড়িতে বৃদ্ধ আর ডাক্তার দুজনে মিলে উঠছিলেন। বৃদ্ধের হাতে ধরা লম্ফ থেকে যতটা আলো ছড়ায় তা থেকেই আন্দাজ করে করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল। বৃদ্ধ বললেন, একটু পা ঠুকে ঠুকে আসবেন ডাক্তারবাবু, পরশুই সিঁড়ির ধারে একটা রাজগোখরো বেরিয়েছিল। রাজগোখরো সাপের কথা শুনে ডাক্তারবাবুর একটু বুক শিরশির করে উঠল। বারান্দা পেরিয়ে শেষ প্রান্তে জমিদারের ঘর। ডাক্তার পাকরাশি সেই ঘরে ঢুকে দেখেন শীর্ণকায় বৃদ্ধ জমিদার শুয়ে আছেন প্রকাণ্ড একটা পালঙ্কে। মাথার কাছে একটা হ্যারিকেন জ্বলছে। খাটের পাশে টুলে বসে হাত পাখা নেড়ে চলেছে একজন পালোয়ান গোছের লোক। ডাক্তার ঘরে ঢুকতে সে একবার আর চোখে তাকে মেপে নিল।
জমিদারের চোখ মুখ প্রায় বসে গিয়েছে। ধীর গতিতে বুকটা ওঠানামা করছে, যেন জীবন্ত একটা লাশ শুয়ে রয়েছে খাটে। ডাক্তার বুঝলেন সমস্যা বেশ গুরুতর। ঘরে তৃতীয় ব্যক্তি আসার আভাস পেয়ে জমিদার ক্ষীণ গলায় জিজ্ঞাসা করল, কে? আমি জমিদার মশাই, আমি ডাক্তার পাকরাশি। ও, ডাক্তার বাবু, এসো এসো ডাক্তার, এসো, তুমি বসো, ওখানে বসো। ক্ষীণ গলায় জমিদার চেঁচালেন, হরিহর, এই হরিহর, ডাক্তারবাবু এসে পড়েছেন তো, সদরটায় চাবি দিয়ে দে তো বাবা। ডাক্তার একটু অবাক হলেন। সদরে চাবি টাবি দেওয়া নিয়ে সাধারণত জমিদাররা বা রাজারা মাথা ঘামায় না, এর এত তাড়া কিসের? উনি একটা কাঠের চেয়ারে বসে কোমল গলায় জিজ্ঞাসা করলেন, বলুন জমিদার মশাই, আপনার আপনার কি হয়েছে? জমিদার কিছুক্ষণ স্থির তাকিয়ে রইলেন ডাক্তারের দিকে। তারপর আশেপাশে দু একবার দেখে নিলেন, যেন অত্যন্ত গোপন কয়েকটা কথা বলার আছে, কিন্তু চারপাশে গুপ্তচর আছে কি না সেটা মেপে নিচ্ছেন। তারপর চাপা গলায় বললেন, ডাক্তার, আমার বাড়িতে কিন্তু শীঘ্রই ডাকাত পড়বে, আমি স্পষ্ট তার টের পাচ্ছি। ডাক্তারবাবু অবাক হয়ে বললেন, কিভাবে টের পাচ্ছেন? পাচ্ছি ডাক্তার, পাচ্ছি। আমার পূর্বপুরুষরা এতদিন ধরে যে ধন সম্পত্তি সঞ্চয় করেছিলেন সেগুলো এইবার কিন্তু লুট হয়ে যেতে পারে। ওরা আসছে ডাক্তার, ওরা আসছে। আমি আমি ওদের ছায়া দেখতে পাই রোজ। ওই পশ্চিমের দেওয়ালে ওদের ছায়া দেখতে পাই, ওদের ছায়া ওখানে পড়ে। ডাক্তার, ডাক্তার, আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি নাকি বেশি দিন আমি আর বাঁচব না? কোনটা? কখন যেন বৃদ্ধ ঘরে এসে দাঁড়িয়েছে। ডাক্তার পাকরাশিকে সে বলল, বড় বাবুর এইটাই ব্যারাম, দিন রাত বলতেছেন ডাকাত পড়বে, ডাকাত পড়বে। সেই কবে সাহেবরা থাকার সময় এ বাড়িতে ডাকাত পড়েছিল, তারপর ডাকাত বাদ দেন ডাক্তারবাবু, একটা সিঁধের চোর অবধি এই বাড়ির ধার মারায় নেকো। অথচ ওই দিন কয়েক হলো ওই বড়বাবু থেকে থেকেই বলতেছেন বাড়িতে নাকি লুটপাট হবে, ডাকাত পড়বে। হঠাৎ জমিদার উত্তেজিত হয়ে পড়লেন, বললেন, হরিহর, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি কি মিথ্যে কথা বলছি? প্রত্যেক দিন আমার বাড়িতে ওদের ছায়া দেখি আমি। ওরা আমাকে তাড়া করছে ওরা আমাকে। এগুলো কি ভুল বলো হরিহর? হ্যাঁ, বলেন না ডাক্তার, হ্যাঁ, এগুলো ভুল? জমিদার উঠতে যাচ্ছিলেন, দুর্বল শরীরে সেটা পারলেন না। পালোয়ান গোছের লোকটা তড়িঘড়ি তাকে শান্ত করতে উদ্যত হল। হরিহর হতাশ কণ্ঠে বলল, ডাক্তারবাবু, আপনি কাল সকালে আসবেন ক্ষণ। হ্যাঁ, এখন বড় কর্তা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যাবেন আরো। চলেন, আপনার ঘরটা একটু দেখিয়ে দিই কেমন? বেশ রাত হয়েছে। একতলায় পূবের দিকে, মানে নদীর দিকে, একটা ঘর বরাদ্দ হয়েছে ডাক্তারবাবুর জন্য। খাওয়া দাওয়ার পর হরিহর সেই ঘরে বাতি রেখে ঠান্ডা গলায় বলল, কোনো অসুবিধে হলে উঠোনে এসে হাঁক দেবেন ডাক্তারবাবু, আমার এক ডাকে কিন্তু ঘুম ভেঙে যায়। ডাক্তারবাবু বললেন, না না, অসুবিধে হবে না। রহস্যময় গলায় মৃদু হেসে হরিহর বলল, হতেই পারে ডাক্তারবাবু,
হতেই পারে। নতুন জায়গা, কত রকম অসুবিধে হতে পারে তা কি বলা যায়? এলুম তবে। হ্যাঁ, সাবধানে থাকবেন ডাক্তারবাবু, কেমন? চলে গেল হরিহর। নিস্তব্ধ পরিবেশে তার পায়ের শব্দ অনেকক্ষণ ধরে শোনা গেল। ডাক্তারবাবু সেই ঘরের সামনে বারান্দায় একটা সিগারেট ধরালেন। জমিদারের অসুখটা তার কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। এরকম জমিদারদের বংশে প্রজাদের নিপীড়ন করার ইতিহাস অন্তত বিরল নয়। এর দাদু প্রপিতামহ যেমন প্রজাদের ওপর যথেচ্ছ অত্যাচার চালাতেন, প্রজাদের শোষণ করে যে টাকা জমেছিল তার অধিকাংশই ডাকাতের দল নিয়ে চলে যায়। তবে যা রয়ে গেছে তাও কিন্তু বিশেষ কম নয়। হরিহরের কাছ থেকে জানা গেছে ওর জমিদারের দাদুর ৮২ বছর বয়সেই ডাকাত পড়েছিল, আর এখন জমিদারের বয়স ৮২। তার বাবা মারা যান অন্তত ৭০ বছর বয়সে, ৮২ অবধি বাঁচেইনি। কাজেই বর্তমান জমিদারের বদ্ধমূল ধারণা যে এ বছরই তার বাড়িতে ডাকাত পড়বে। বংশ পরম্পরায় শোষণের এই অপরাধবোধ ও আবার ডাকাত পড়ার আতঙ্ক, এই দুয়ে মিলেই তার ধারাবাহিক হ্যালুসিনেশন ঘটছে। সম্ভাব্য সমাধান ভাবতে ভাবতে সিগারেট খাচ্ছেন ডাক্তার। ঝিঁঝির ডাক আর নদীর স্রোতের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সেই সব শব্দ ছাপিয়ে একটা বেমানান শব্দ ভেসে এলো, যেন অনেক দূর থেকে সেই আওয়াজ কখনো কাছে আসছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে। বাড়িটাকে প্রদক্ষিণ করছে। কান পাতলেন ডাক্তারবাবু। অবিকল মানুষের কান্নার মতো শোনাচ্ছে না? যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আবার পরক্ষণেই দমক বাড়ছে সেই কান্নার। এত রাতে কে জমিদার বাড়ির চারপাশে কেঁদে বেড়াচ্ছে? কোথা থেকেই বা আসছে সেই আওয়াজ? ডাক্তারবাবু সিগারেটটা ফেলে ৫ সেলের টর্চটা নিয়ে এসে চারপাশের বাগানে আলো ফেললেন। কেউ কোথাও নেই। আলো জ্বলতেই সেই কান্নাটা বন্ধ হয়ে গেল। হরিহরকে ডাকবো, ডাক্তারবাবু ভাবলেন, কিন্তু পরক্ষণেই আবার ভাবলেন, কেউ যদি জমিদারবাবুকে ভয় দেখানোর কথা ভাবে, তাহলে বেশি লোক দেখলে হয়তো সে পালাবে। তার আগে কান্নার উৎসটা একা একাই খুঁজে বার করতে হবে। বারান্দা থেকে বাড়ির ভেতর দিকে আর একটা ছোট গলি ঢুকে গেছে। অনেকটা নদীর যেরকম খাঁড়ি থাকে ঠিক সেরকম। সেখানে জমিদার বাড়ির ভাড়ার ঘর আর তার পাশে একটা বন্ধ ঘর রয়েছে। ডাক্তারবাবু টর্চটা নিয়ে পা ঠুকে ঠুকে সেই ছোট গলিটায় ঢুকলেন। কান্নার শব্দটা ওই বন্ধ ঘর থেকেই আসছে, যেন বাতাসে ভেসে একবার করে গোটা বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। কি আছে ওই ঘরটায়? একটা ছোট্ট তালা ঝুলছে বটে, তবে তা ভেঙে ফেলাটাও দুষ্কর হবে না। টর্চটা দিয়ে বার কয়েক বাড়ি মারতেই তালাটা খুলে পড়ে গেল মেঝেতে। একটা ধাতব শব্দ সাময়িক নিস্তব্ধতা ভাঙল বটে, কিন্তু কান্না তখনও থামল না। বরং দরজাটা খুলতেই সেই কান্নার সঙ্গে মিশে গেল দীর্ঘশ্বাস। ডাক্তারবাবু দেখলেন একটা স্যাঁতস্যাঁতে সিঁড়ি নেমে গিয়েছে, যেন পাতালে গিয়ে থামবে। ডাক্তারবাবু সাবধানে সেই সিঁড়িতে পা বাড়ালেন। দেওয়ালে নোনা শ্যাওলা কি নেই সেখানে। মুখে আটকাচ্ছে মাকড়সার ঝুল। শোনা যাচ্ছে টিকটিকির আওয়াজ। নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। কেউ যেন ক্রমাগত হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে একটা কথা, চলে যাও, চলে যা, চলে যা এখান থেকে, বলছি তো চলে যা। কিন্তু ডাক্তার পাকরাশি যেন ভূতে পাওয়া মানুষ। টর্চের হলদেটে আলোয় পথ চিনে তিনি যেখানে এসে দাঁড়ালেন সেটা একটা বড় হল ঘরের মতো,
ভেজা ভেজা। মনে হয় এই দুনিয়ায় পা রাখলে আত্মাদের ফিসফাস আওয়াজ শোনা যায়। টর্চের আলো ফেলে ডাক্তার যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। সার দিয়ে রাখা মোহরের কলসি আর বাক্স, অর্থাৎ বোঝা যায় যে এটা জমিদার বাড়ির কোষাগার। আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক মানুষের কঙ্কাল। ঘরে নদীমুখী হাওয়া এমন চলাচল করছে, মনে হয় যেন এক কোনো প্রেত লোকের কান্না। ডাক্তারের রক্ত জল হয়ে গেল। পালাতে যাবেন, দেখেন অজান্তেই কখন একটা রাজগোখরো এসে পা জড়িয়ে ধরেছে। নড়তে গেলেই ছোবল মারবে। পেছনে একটা ক্রূর হাসির শব্দ ভেসে এলো। ডাক্তার কোনো মতে পেছনে ফিরে দেখলেন সিঁড়ির দরজায় হেরিকেন হাতে দাঁড়িয়ে আছে হরিহর, আর সিঁড়ি দিয়ে নেমে আসছে ষণ্ডা একটা লোক। হরিহরের গলা যেন কালের সীমানা ছাড়িয়ে ভেসে আসছে, এইখানে এইখানে আপনি এসে পড়েছেন ডাক্তারবাবু। বড় বাবুর আর ভয় নেই। ডাক্তারবাবু, আপনি যোগ্য হয়ে ধন সম্পত্তি পাহারা দেন, আর আমি যাই, আমি বড় বাবুকে গিয়ে বলি আপনার আর ডাকাতের ভয় নেই। ষণ্ডা লোকটা এগিয়ে আসছে শাবল হাতে। রাজগোখরো উঠছে হাঁটু বেয়ে। কান্নার শব্দ পাল্টে যাচ্ছে হাসির দমকে। ভেসে আসছে হরিহরের খুনখুনে গলা। বাবুদের বংশে সব জমিদারের একটা করে যজ্ঞ ছিল, বুঝলেন কিনা? আমার বড় বাবুর যজ্ঞ হয়ে আপনি এখন এইখানে থেকে যান ডাক্তারবাবু। আমার বড় বাবুর যজ্ঞ হয়ে আপনি এখন এইখানে থেকে যান। কেমন? এইখানে থেকে যান। পালোয়ানের হাতের শাবল প্রবল বেগে আঘাত করল ডাক্তারের মাথায়। ঘরময় ছড়িয়ে পড়ছে হরিহরের খ্যালখ্যালে হাসি। বড় বাবু, আপনার আর ডাকাতের ভয় নেই। আপনি আপনি এইখানে যোগ্য হয়ে থেকে যান ডাক্তারবাবু। নদীর স্রোতের শব্দ ছাপিয়ে তা ধ্বনিত হচ্ছে অভিশপ্ত কোষাগারের বুকে। বাইরে একবার সজোরে পেঁচা ডেকে উঠল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।